নমস্কার। আজকে আমাদের আলোচনার আসরে উপস্থিত আছেন প্রতিমা শিল্পী অভয়চরণ দাস এবং বিশিষ্ট লেখিকা অনিতা অগ্নিহোত্রী। অনিতাকে দিয়ে আমরা শুরু করব, তার কারণ অনিতা প্রতিমা শিল্পীদের নিয়ে বেশ কিছুদিন কাজ করছেন, লেখালেখি করছেন এবং অভয়বাবুর সঙ্গে ওর যোগাযোগ অনেক দিনের, এবং অভয়বাবু যেভাবে তার শিল্পের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সম্পর্কে অনিতা ওয়াকিবহাল। ফলে অনিতার কাছ থেকে আমরা প্রশ্ন করব যে অভয়বাবু সম্পর্কে, প্রতিমা শিল্পী সম্পর্কে যদি একটু আলোচনা শুরু করেন। আমি যখন কলকাতার প্রতিমা শিল্পীদের নিয়ে প্রথম কাজ করতে আরম্ভ করি, কাজটা এরকম ছিল যে শিল্পীরা তাদের কাজকে কীভাবে দেখছে সেটা একজন লেখকের দৃষ্টিকোণ থেকে দেখা। তো আমার এক ছোটোবেলার বন্ধু অভয়ের সঙ্গে আলাপ করে দিয়েছিল এবং সেই সূত্র ধরে আমি ওদের এন্টালি দাসপাড়া স্টুডিওতে গেছিলাম, ওনার বাড়িতে গেছিলাম। এখন তো আমি ওদের ঘরের মেয়ের মতনই হয়ে গেছি। তো আমি একজন খুব অন্য রকমের একজন মানুষকে এবং একজন শিল্পীকে দেখলাম। প্রথম কথা, উনি যেখানে আছেন সেটা পটুয়াপাড়া নয়, কুমারটুলি নয়, সেখানে শিল্পীদের কোনো সমবায় নেই। উনি কাজ করছেন সম্পূর্ণ একা, সম্পূর্ণ নিজের পরিশ্রমের জোরে, এবং যতটুকু প্রয়োজন হয় সামান্য কোনো কারিগরের সাহায্য নেন, কিন্তু কাজের আগাগোড়া উনি করেন নিজের একা করতে। দ্বিতীয়ত, অভয়দার কোনো মূলধন নেই। উনি যেভাবে এই মূলধনটা জোগাড় করেন স্থানীয় বাজার থেকে এবং সেটা প্রতিমা বিক্রি করে আবার পরিশোধ করেন, এর মধ্যে আমার মনে হয়েছিল একটা খুব বড় একটা সংগ্রামের একটা এলিমেন্ট আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন যেটা অভয়বাবু বলতে পারবেন, যে আমরা তো ছেলেবেলা থেকে দেখে আসছি প্রতিমা গড়েন পালেরা, সমস্ত বিখ্যাত পালেরা, বিখ্যাত শিল্পীরা যারা কুমোরটুলি বা পটুয়াপাড়া, পাল সব। তা আপনি অন্য কাস্ট থেকে এসে কি করে প্রতিমা গড়তে আরম্ভ করলেন? এটা একটা বেশ মজার ঘটনা। ছোটবেলায় স্কুলে পড়তে যেতাম, তা আমাদের পাশে একজন প্রতিমা শিল্পী ছিলেন রাধানাথ পাল। উনি ঠাকুর তৈরি করতেন। কুমোরটুলিতে? না, এইখানেই ক্রিস্টোফার রোডে। আচ্ছা, ক্রিস্টোফার রোডে। মানে দেখে দেখে আমার খুব আগ্রহ হলো যে খুব ভালো লাগছে। তো আমি মাটি মুটি নিয়ে শুরু করলাম আর কি। করতে করতে উনি আমাকে বলছে, এই মাটি হাত দিচ্ছিস না? না, আপনি ঠাকুর তৈরি করতেন, আমি তৈরি করতে পারবো না, আপনি আমাকে শেখাবেন? ছেলে, তুমি কাজ এই কাজ করবে, তুমি যাও। ছেলে? হ্যাঁ, এই কাজ করবে। কেন? প্রতিমা গড়ার মধ্যে জাতের ব্যাপার আছে। আমি বলছি, সে কি? শিল্পী, শিল্পীর কোনো জাত হয় না। একটা বৃদ্ধ ভদ্রলোক, উনি বলছেন, যে এটুকুনি বাচ্চা ছেলে দারুণ কথা বলেছেন। তো দেখো রাধানাথ বাবু, আপনি এইভাবে কিন্তু কোনো শিল্পকলাকে ছোট করতে পারেন না। শিল্পকলা কিন্তু নিজের মাইন্ড থেকে কিন্তু তৈরি হয়, এতে জাতের কোনো প্রশ্ন না। আপনারা তো কুমার, আপনারা ভাঁড় তৈরি করেন, কিন্তু আপনারা ঠাকুর তৈরি করেন কেন? খুব তর্ক বিতর্ক হয়। আমাকে বলছে, না আপনি জানেন আমরা কুম্ভকার পাল, আমরা প্রতিমা শিল্পী, আমরা প্রতিমা তৈরি করি, আমরা ভাঁড়ও তৈরি করি। বলে, না, আগেকার দিনে ব্রাহ্মণরা ঠাকুর তৈরি করতেন, তা আপনারা কুম্ভকার, আপনারা ভাঁড় তৈরি করেন, আপনারা ঠাকুর তৈরি করেন কি করে? আর আগেকার দিনে তো যেটা ছিল, এই পরিমাণ প্রতিমা তৈরি হতো না। এক একটা কোন বাড়ির প্রতিমা এইভাবেই হতো। কিংবা আমরা যেগুলো দেখেছি বিভিন্ন টেরাকোটায়, আটপুরের মন্দিরে এরকম টেরাকোটার প্রতিমা দেখেছি। এগুলো করতো আগে বাড়িতে, ধরুন জমিদার বাড়িতে, বড় বড় মানে রাজবাড়ি বলে কথা আছে, এগুলো বাড়িতে গিয়ে গিয়ে প্রতিমারা তৈরি করে আসতেন কুমাররা। তারা খাওয়া দাওয়া সবই দিতেন, কিছু পয়সা দিতেন, এবং তাদের 12 মাসের চাল ডাল যা কিছু জোগায় জমিদার, ওদের বাড়িতে গেলেই পেয়ে যেত। কিন্তু এখন তো সেটা তা নয়, এখন ব্যবসায় পরিণত হয়েছে। এখন সেগুলো হয়ে গিয়ে আমাদের মানে প্রতিমা এখন যেভাবে পুজো আরম্ভ হয়েছে, তা বাড়িতে যাওয়া সম্ভব নয়। এখন তো নিজের স্টুডিও করতে হচ্ছে, করে মাল তৈরি করতে হচ্ছে, তারপরে খরিদ্দারের প্রশ্ন আছে। ঠাকুর দেখে অ্যাডভান্স করে কিরম আর্ট তৈরি করেছেন, কিভাবে ঠাকুরটা তৈরি হলো। আগেকার দিনে অর্ডার দিলে আপনি যা তৈরি করে দিতেন তাই নিতে হতো, কিন্তু এখন কিন্তু সেটা নয়। আচ্ছা অভয়দা, আপনি প্রথম বড় ঠাকুর কবে তৈরি করলেন? হ্যাঁ, আমি প্রথম, একটা মজার ঘটনা, আমি প্রথম বড় ঠাকুর তৈরি করি 69 সালে কড়াইয়া পার্ক সার্কাস, কড়াইয়া সার্বজনীন কালী পুজো প্রতিমা।
কে বলেছিলেন তৈরি এটা হচ্ছেন শচীন চক্রবর্তী। উনি মানে আমার বড় ভাই ছিলেন। মানে তার আগে কি আপনি বড়দা। ছোট ছোট মূর্তি তৈরি হ্যাঁ, করতেন? তৈরি করতাম। মানে নিজের আনন্দে? নিজের আনন্দে। এখন উনি আমার দাদাকে ডাকতে আসেন, ডাকতে এসে দেখেন না চৌকির তলাতে ছোট ছোট ঠাকুর তৈরি করা আছে। তো উনি আর্টিস্ট, শচীন চক্রবর্তী কিন্তু আর্টিস্ট। তো উনি চৌকির তলার উপরে চোখ পড়ে যায়, এই যোগেশ, আমার দাদার নাম যোগেশ, এই যোগেশ প্রতিমাগুলো কি করেছে? বলছে কেন আমার ছোট ভাই, বা দারুণ করেছে তো, একটা প্রতিমা নিয়ে এসো তো। তো চৌকির তলাতে প্রতিমা নিয়ে এসে একটা দুর্গা প্রতিমা করেছি, একটা কালী প্রতিমা করেছি, জগদ্ধাত্রী প্রতিমা করেছি। দেখে বলছি যে বাহ, একটু একদিন তো বিরাট বড় প্রতিমা শিল্পী হবে। তা যোগেশ তুমি এক কাজ করো, তোমার ভাইকে দিয়ে কিন্তু একটা কাজ আমি করাবো, এবছরটা তো আমার তো হলো না, নেক্সট বারে। তার মানে আপনি তখন করে আর এই মূর্তি গড়লেন, কিন্তু এই ছোট মূর্তি থেকে বড় করতে বড় মূর্তি- এই মাপের প্রপোর্শনে অসুবিধা হয়নি আপনার? না, তখন কিন্তু আমি অনলি ফর কাজ করছি, এই কাজ করছি অন্য জায়গায়, আচ্ছা। বাঙাল রামপালের কাছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি তো আপনার শিখছেন। গুরু, শিখছেন? বাঙাল রামপাল, উনি তো আপনার গুরু অভয়। হ্যাঁ হ্যাঁ, উনি আমার গুরু, উনি আমার গুরু। আর একটা জিনিস অভয়দার কাজের সময় যেটা বলতে হয়, যে ওনার কাজে যেটা দেখেছি এখন 80 দশক থেকে, আপনি তো সবাই আমরা দেখছি যে একটা খুব বড় পরিবর্তন এসেছে। প্রতিমার নির্মাণের উপর অতটা জোর নেই। না। জোরটা আছে কতখানি অলংকার। ভার চাপা, হ্যাঁ, কতখানি অলংকার, কত হ্যাঁ, বড় এইগুলি। মুকুট, লোকে যেন এসে লোকে যেন চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু অভয়দার কাজে আমি যেটা সবসময় দেখেছি যে নিখুঁত তৈরি, মানে ইঁদুরের নখ থেকে আরম্ভ করে অসুরের পায়ের জুতোর ফিতা। মানে যেটা মানে ভাস্কর্যের কাজ আর কি। হ্যাঁ। না, উনি আমার যেটা একটা বলেন- ধারণা যে শিল্পের তো কাজটা কি, চাকচিক গহনা দিলেই যে ঠাকুর সুন্দর হলো। আমার হাতের গড়ন আছে, আমার মোষের ঠ্যাঙের গড়ন আছে, আমার মোষের মাথা আছে, এগুলো প্রমিনেন্ট দেখার জন্য আমি কি করলাম? মানে এখানেই আপনার নিজস্ব মানে যে ভালো লাগা, আনন্দের প্রকাশ। আর নিজে প্রায় এখন 23-24 বছর নিজের বড় ব্যবসা করছি, মোটামুটি কেটে যাচ্ছে আর কি। যথেষ্ট নাম উপার্জন করেছি, করার ফলে কড়াইয়া পার্ক সার্কাসে আমার জীবনের সবচেয়ে বড় কালী, কড়াইয়া পার্ক সার্কাসে বেগ বাগান, শচীন চক্রবর্তী উনি আমার কাছ থেকে নিলেন। উনি ভাস্কর রমেশপালের ঠাকুর নিতেন, উনি ছবি দিলেন, ছবি দেওয়ার ফলে ওই ঠাকুর আমি করি, করে প্রচণ্ড প্রশংসা, সেই থেকে আমার নেম প্লেট তৈরি হলো। আমাদের সঙ্গে এসছেন প্রখ্যাত শিল্পী পরিতোষ সেন। পরিতোষ দার নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, তবে এইটুকু বলতে পারি উনি সব সময় নতুন নতুন ফর্ম, নতুন ধরনের ভঙ্গি নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। হয়তো আপনারা অনেকেই জানেন না উনি প্রতিমা শিল্পীও বটে, উনি একসময় প্রতিমা গড়েছেন। সে পরিতোষ দা এখন আমাদের সঙ্গে আমরা পেয়েছি। অনিতা, তোমার যদি কিছু প্রশ্ন থাকে। আচ্ছা পরিতোষ দা, আপনার মতন খ্যাতিমান শিল্পীও প্রতিমা করেছেন, তার ফলে এই যে পেশা তার সম্মান অনেকখানি বেড়েছে। এখনো আমাদের যে এত পুরনো লোকশিল্প, প্রতিমা শিল্প, এই শিল্পীরা কিন্তু দামকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, এরা প্রতিমার দাম পান না, এদের কোনো বার্গেনিং স্ট্রেংথ নেই। এটার তো এমন একটা বিষয় যেটা তার একটা রাস্তা বের করার নিতান্তই জরুরি। তার কারণ হচ্ছে যে এই যে প্রতিমা যারা গড়ছেন বছরের পর বছর বংশানুক্রমে, এবং তারপরেও যারা নতুন করে প্রতিমা শিল্পীতে এসে শিল্প করায় এসেছেন, তাদের যে আন্দাজ পরিশ্রম তারা করেন আমি নিজের চোখে দেখেছি। মানে কপালের ঘাম ফেলে, পায়ে ফেলে, রাত জেগে এই ঠাকুর তারা করছেন, অথচ তারা তাদের যে প্রাপ্য, সে প্রাপ্যটা সবসময় তারা পান না। এটা নিয়ে নিশ্চয়ই কিছু করা উচিত, কিন্তু কিভাবে এটা করা উচিত সে তার হয়তো সদুত্তর এক্ষুনি আমি দিতে পারবো না, কিন্তু এটা নিয়ে ভাবা দরকার এবং এর প্রতিকার নিশ্চয়ই করতে হবে। আচ্ছা, আপনি যখন প্রতিমা গড়েছিলেন তার অনুপ্রেরণা কি ছিল? সেটা কি আপনার অন্যান্য পেন্টিংয়ে যে মূর্তি বা ইমেজ, তার থেকে কোনো আপনি কিছু ড্র করেছিলেন, কিছু টেনেছিলেন? আমি এই প্রতিমার ব্যাপারে, যে কোনো ঠাকুরের ব্যাপারে আমার অ্যাটিচিউড হচ্ছে এই যে ঐতিহ্যকে মানতে হবে, এখানে কোনো রকম ছিনিমিনি খেলা চলবে না। আমি নতুনত্বের খাতিরে এমন একটা উদ্ভট জিনিস করলাম যেটা যার সঙ্গে ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই। এখানে সেই জন্য আমি নিজেকে নিজের অ্যাপ্রোচ সম্বন্ধে মনে করি
যে ঐতিহ্যকে রেখে যদি আমি নতুন কিছু অবদান করতে পারি, কিছু সমন্বয় করতে পারি, তাহলে করব। কিন্তু এটা খুব একটা বিপজ্জনক ব্যাপার। সহজে এদিকে এগোবার আগে অনেক জল্পনা কল্পনা করে। আমি যখন বকুল বাগানের মূর্তি গড়েছিলাম, তখন আমি দক্ষিণ ভারতের চোলা শৈলীর যে মূর্তি, দেবদেবীর মূর্তি, তার দিকে তাকিয়ে আমি ওখান থেকে খানিকটা নিয়ে অনুপ্রেরণা পেয়েছিলেন। তারপরে আর বাকিটা আমি নিজের মতন করে করেছিলাম, কিন্তু ঐতিহ্যের বাইরে আমি যাইনি মোটামুটি। কিন্তু সামান্য আমার হয়তো ব্যক্তিগত কিছু অবদান ওখানে রয়েছে এই পর্যন্ত। কিন্তু আপনি আনন্দ পেয়েছিলেন? হ্যাঁ, খুব আনন্দ পেয়েছিলাম। তো বটেই। আপনারা এই যে শিল্পে পরিতোষদা রয়েছেন, সেই ধরনের শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হন? নিশ্চয়ই। যেমন ব্যাপার হচ্ছে কি, এই যে পুরনো ঐতিহ্যগুলো ধরে রাখা দরকার। আজকাল যেগুলো হচ্ছে এগুলো তো ঠিক নয়। এই যে নানান রকম হচ্ছে, এই এবারে শুনছি দুর্গা প্রতিমা হয়েছে, ওষুধ তৈরি হয়েছে নবাবশাহী। নবাবশাহী, নওয়াজ শরীফ, ওই কার্গিল যুদ্ধের ব্যাপার। কারণটা কি? এগুলো একটা কিরকম তুচ্ছ উচ্চ ব্যাপার নয়? পুজো ব্যাপারটা নিয়ে হ্যাঁ বাঙালির অস্তিত্বটাকে হারিয়ে ফেলছি আমরা। সবাই যায় না। হ্যাঁ, আমি এগুলো তো আমার তো হয়তো কোনোদিনই হবে না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, দেবী, আমরা যাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, দেবী মূর্তি করব, আর তার অন্য কিচ্ছু নয়। এতে আমার ঠাকুর বিক্রি হোক ভালো আর না হোক ভালো। আচ্ছা অভয়দা, এই যে দেবীর রূপ, মনে করুন মোহনবাসী রুদ্রপালের একরকম দেবীর রূপ, আপনার একরকম, এই রূপ আপনি কোথায় পান? দেখুন, এটা হচ্ছে মন গড়া জিনিস। আবির্ভাব নিজেকে করতে হয়। আমি কি করতে চলেছি, কি করব, এটা নিজের প্রেরণা না থাকলে কিন্তু মূর্তি তৈরি হবে না। জান, আমি একটা অন্য কাস্ট, যে আমি যে প্রতিমা তৈরি করছি আমার মনের মধ্যে সেই জিনিসটা জেগেছে বলেই তো করতে পারছি। আমি এটাকে মোষ তৈরি করব, কিন্তু সেই সিংহ রূপটা দিলে তো হবে না। এই যে ধরুন আজকাল যে ধরনের প্রতিমার নকশা হচ্ছে, অর্থাৎ আগে কি ছিল, এক কাঠামো, হ্যাঁ, গোটা বাংলা টানা টানা চোখ, সবাই ওরই মধ্যে নকশার মধ্যে। হ্যাঁ। এখন কি হয়েছে, এখানে লক্ষ্মী, ওখানে সরস্বতী, Art. ঠাকুর, এখানে গণেশ, এই বিক্ষিপ্ত ব্যাপার দাঁড়িয়েছে। তার মধ্যে কোনো নকশার আবাস নেই। ব্যাপারটা হচ্ছে কি, যুগেরও তো খানিক তো পরিবর্তন আছে। না, উনি যেটা বলছেন যে এই একটা চালের মধ্যে, হ্যাঁ, বাংলা প্রতিমা, আটের প্রতিমা নয়, মানে এটা বাংলা সমস্ত রকমের রয়েছে, টানা চোখ, এগুলো একটা আবির্ভাবই আলাদা। দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী সবকিছু রয়েছে একটার মধ্যে। কিন্তু তারপর যে ভাগ হয়ে গেল, এটা আপনি কি মনে করেন? এটা কি এর জন্য? না, এটার জন্য কিছু নয়, কারণ কিছুটা ডিভাইড করা দরকারও আছে। একঘেয়েমি হয়ে যাচ্ছে তো, কিছুটা মানে আপনি বলছেন এই যে স্থান, স্পেসটাকে বড় করার জন্য, বাড়িয়ে মানে স্টেজের কথা মাথায় রেখে। 5টা চালি, হ্যাঁ 5টা চালি, 5টা প্রতিমার 5টা চালি। তখন একটাই প্রতিমা একটা চালি হতো, ছোট্ট জায়গা আকারে হতো, এখন বিশাল আকার, বিরাট প্যান্ডেল। তখন জায়গাটাকে তো কভার করতেই হবে। মানে প্যান্ডেলের একটা সম্পর্ক রয়েছে, স্পেস। এটার পিছনে কি মানে পুজো কমিটির কোনো চাহিদা ছিল না, তারা নিজের মন থেকেই এটা করেছিলেন? না, আমার মনে হয় তো দুদিক থেকেই একটা তাগিদ ছিল। যারা প্রতিমা ফরমাশ করতেন তাদেরও হয়তো একটা বক্তব্য ছিল যে এরকম যদি করে দেন এবার, এবং যারা প্রতিমা গড়ে আসছিলেন বংশ পরম্পরায়, তারাও হয়তো ভাবছিলেন যে একটা সময় এসে কিছু অদল বদল যদি করা যায়, হয়তো আর একটু অন্যরকম দেখাবে। এবং সব জায়গায় যে আর ঠাকুরের পেছনে চালা দেওয়া হচ্ছে তা নয়। আমি এমন ঠাকুরও দেখেছি চালা ছাড়াও আছে, পেছনে চালা আছে। তখন মানে এটা একটা বিরাট পরিবর্তনের সময়। আমার মনে তো খুব উৎসাহ, আমি বড় শিল্পী হব, বড় কাজ করব, বড় বড় প্যান্ডেলে ঠাকুর দেব। আর আমি দিয়েও এসেছি। আমি প্রশংসা প্রচণ্ড পেয়েছি। কোনো রকমের আমার জাতপাত নিয়ে কোনো ব্যবসা বা আমার কোনো অসুবিধে যোগ হয়নি। সকলেই জানে আমি সিভিল কাস্ট। আমি বাবার একমাত্রই সন্তান,
কারণ আমি দেখতে বেশি লেখাপড়া করতে পারিনি। আস্তে আস্তে বাবা যা অবস্থা, মানে সিজনের সময় তখন এমন অবস্থা হয়ে উঠে পড়ে, তখন লেখাপড়া মানে পড়ার সময় পাওয়া যায় না। তখন ওই বাবার কাছে এসে পড়ে থাকতে হয়, কেননা এত দায়িত্বপূর্ণ কাজ, কারণ না এসে তো পারা যায় না। অনেক সময় আবার সেই খরিদ্দার খেঁচাখেচি করে, এই জন্য মনটা খুবই অনেক সময় খুব খারাপ ওঠে যে করবো না, এ করবো না। বাবা কোনো সব বলে রেখে রেখে যাও, তুমি এই কাজ করবো না, আমি সব কাজ করবো না, আমার হয়তো ভালো লাগে না, তোমার মতন তোমার যে পরিশ্রম আমি করতে পারবো না, এত পরিশ্রম, আমি একটা মাত্র সন্তান, আমি কোথায় যেতে পারি, আমার তো আর তোমার তো কেউ নেই যে আমার পিছনে হেল্প করবে, হ্যাঁ, আমি আর করতে পারবো না। আমি আবার চিন্তা করি যে না, বাবা এত নাম, আমি আবার ছেড়ে দেবো, কারিগর দিয়ে খাটাবো, আমি তো খাটবো, আমি তো একা তো খাটছি না। নমস্কার, আমরা আবার ফিরে এসেছি। আমাদের সঙ্গে দুই শিল্পী আছেন এবং দুই অনুরাগী আমরা। আমার মনে হয় শিল্পীদের মধ্যে একটু কথা বলা ভালো। আচ্ছা অভয়বাবু, আপনাকে একটা বিনীত প্রশ্ন করছি। আপনার কি কখনো এরকম ইচ্ছে হয়েছে যে আপনি যে ঠাকুর গড়েন তার মধ্যে কোনো নতুনত্ব আনতে? যদি এনে থাকেন তাহলে সেটা কিভাবে প্রকাশ পেয়েছে একটু কাইন্ডলি যদি আমাদের বলেন। না, ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আসার ব্যাপারই আছে, কারণ যুগ অনুপাতে কিছুটা চেঞ্জ করতেও হয়। যেমন আমরা বাংলা এক চালির মধ্যে যে প্রশ্ন করলেন আপনি আগে, এক চালির মধ্যে যে আমরা ঠাকুর তৈরি করতাম, সেটা বিভক্ত হয়ে গেল। সেটা বিভক্ত তো হয়েই গেল, প্লাস তখনকার দিনে হাত কামড়েছে, ঢালটা ধরে আছে, অস্ত্রটা ধরে আছে, সেইগুলোকেও আমরা পাল্টেছি। যেমন মারছে, তখনকার দিনে কিন্তু মারা ছিল না, তখন অটোমেটিক সিংহ হাত কামড়ে দিয়েছে, আচ্ছা, সেগুলোকে আমরা হাত তুলেছি। হ্যাঁ, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে বাংলা ঠাকুরের মধ্যেই লক্ষ্মী সরস্বতী, যেমন রাধাকৃষ্ণ যেরকম দাঁড়িয়ে থাকতেন, পাটা এটি কিরকমভাবে দেওয়া, এখন সেগুলোকে আমরা পরিবর্তন করেছি, আমরা আর্টে পরিণত করে দিয়েছি, যার জন্য আগের তুলনায় ঠাকুর এখন অনেক অনেক ডেভেলপমেন্ট হয়েছে, মানে পরিবর্তন অনেক এসেছে। যেমন বাংলা আর আর্ট মিশন হয়ে গেছে এখন, মানে এইটাই আপনি বলছেন দেশজ যে শিল্প ছিল হ্যাঁ, তার সঙ্গে আর্টটাও মিশে গেছে, মানে মিশে গেছে, নাহলে তো ডিবেটটা আসছে না। তারপরে মাঝখানে সেই মানে মানে একে অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন আর কি। হ্যাঁ, এগুলো করতে হয়েছে আমাদের, মাঝখানে সেই অজন্তা না সেগুলো তো হয়েছে, কিন্তু এখন সেগুলো একদম মোটেই মুছে গেছে ধরতে গেলে একরকম। এখন মাটির কাজে এসে গেছে। যেমন আগেকার দিনে মাটির কাপড় হতো, এখন আমরা মাটির কাজ থেকে এমন আয়ত্তের মধ্যে নিয়ে এসেছি, এখন চট পরিয়ে অল্প সামান্য সীমিত মাটির কাজ করে সেটাকে আঁকায়তে পরিণত করে। আসলে এগুলো তো আইকন, তো হ্যাঁ, এর একটা পরিবর্তন হয়। যেমন আমাদের ক্যালেন্ডারে, আপনি দেখুন ক্যালেন্ডারে আমাদের এই দেবদেবীদের মূর্তির অনেক রকম পরিবর্তন হয় যুগের সঙ্গে, তার গয়না পাল্টে যায়, তার মুখের আদল পাল্টে যায়, সমস্ত জিনিস। অনেক সময় আসলে তো আমরা সবসময় একটা মানবী রূপ দিই নিশ্চয়ই ঈশ্বরের, মানে হিন্দু ধর্মে, সেই জন্যই দেবদেবী। আচ্ছা অভয়দা, এই যে আপনি এত দারিদ্র্য সহ্য করেছেন, এত কষ্ট পেয়েছেন, আমি জানি যে আপনাকে অনেকে কলকাতার বাইরে কাজ দিতে চেয়েছে, স্টুডিওতে ওয়েজ দিয়ে, পারিশ্রমিক দিয়ে, কারিগর হিসেবে, কিন্তু আপনি শিল্পীর বৃত্তি কখনো বদলাননি, কখনো আপনি কারিগর হননি। এই জেদটা আপনি কি করে টিকিয়ে রাখলেন? না, ব্যাপারটা হচ্ছে কি, এটা আমার ছোটোবেলারই জিনিস। আমি শিখেছি কোনো জায়গায় চাকরি করব না, একটা প্রতিজ্ঞা ছিল। আমার বাবা, আমার ঠাকুর দাদা এটা কোনো দিন কোনো দাসত্ব করেনি কারো কাছে, এই জিনিসটাকে আমি ঐতিহ্যটাকে রেখে দিয়েছি এখনো পর্যন্ত। আমি চাকরি কোনো জিনিসটা করিনি বা কোনো জায়গায় গিয়ে কাজ করিনি, মানে বাবা আমার ঠাকুর দাদা যা বলতেন ঠিক আমি ঠিক সেটা স্বাধীনতা বোধ ছিল না। সেটা স্বাধীনতা বোধ। আচ্ছা, আমার একটা জিনিস একটু আগে যেটা অনিতা বলছিল যে প্রত্যেক বছর মূর্তি গড়া এবং ভাসান দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু এই শিল্পের একটা বিশেষত্ব, যে এত পরিশ্রম করে মূর্তি গড়া হয় এবং সেটা ভাসিয়ে দেওয়া হয়। এর সঙ্গে কি আমার মনে হয় যেন আমাদের সেই আমাদের দর্শনের একটা মিল আছে, কোনো কিছু স্থায়ী নয়, ঠিক তাই, ইমপারমানেন্স। সঙ্গে আমাদের জন্ম মৃত্যুরও বোধহয় সম্পর্ক আছে। যে যার জন্ম হবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তো এটা আরম্ভ হলো ঠাকুর গড়া মাটি দিয়ে, তখন তার কোনো প্রাণ ছিল না, যেই তাকে প্রাণ দেওয়া হলো, তারপর পুজো করা হলো, পুজো শেষ হয়ে গেল, প্রাণও তার সঙ্গে প্রাণও শেষ হয়ে গেল। এটা কিন্তু বাঙালির একটা বিরাট তো ঐতিহ্য,
এটা একটা অদ্ভুত ব্যাপার মৃৎশিল্পের বা প্রতিমা শিল্পের, যে প্রতি বছর তৈরি করা হচ্ছে এবং আবার ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস আমার মনে হয় যে প্রতিমার যে কত রকম বিবর্তন হয়েছে, মানে 1950 থেকে আরম্ভ করে গত 40 বছর, মানে আগের কথা যদি ছেড়েই দিই, এই যে মানে পরিবর্তন হচ্ছে রূপের, এগুলো কি কোথাও আমরা রক্ষা করে কোথাও কি প্রিজার্ভ করব না কোনো মিউজিয়ামে বা কোথাও? তা না হলে এগুলো পরে মানুষ কি করে দেখবে? মানে বিভিন্ন স্টাইলের যে বিবর্তন হচ্ছে, স্টাইল, বিভিন্ন শিল্পীর হাতের কাজ মিউজিয়ামে আছে, কিছু কিছু মিউজিয়ামে রয়েছে। কিন্তু এর জন্য আমাদের আরো বড় স্পেস দরকার, অনেক বড়। না আপনার কি মানে শিল্পী হিসেবে মনে হয় না যে আমার এই যে এতদিনের পরিশ্রম এটা চলে গেল, এই অনুভূতি হয় কখনো? না, তা হয় না। কারণ শিল্প জিনিসটা এই যে বিসর্জন হয়ে যাওয়ার পরে চলে গেল, এটা আরো একটা প্রেরণা আসে যে আবার সামনের বছরে কি করব, নতুনত্ব কি করব। এই যে প্রেরণাটা আমার মনে হয় যে বিসর্জনের ভেতরে এই জিনিসটা কিন্তু লুকিয়ে আছে, মানে আবার একটা নতুন জন্ম দেওয়ার একটা ব্যাপার। এই যে প্রশংসা প্যান্ডেলে, ও হয়তো তুমি যা করেছো না, কিন্তু এই যে প্রশংসাটা সামনে বাড়ি যে আরো বেশি ভালো করে করব, এইটা কিন্তু থেকে যায়, আর এটাই কিন্তু পরম্পরায় হয়ে আসছে, আমি তো মনে করি এইটা। আর এই যে গড়ার সময় কষ্ট, এবার পুজোয় কলকাতা সব বন্যায় ভেসে গেল। এই যে বন্যার সময় যে এত কষ্ট পেয়েছি, দেখুন আমাদের ওখানে তো প্রায় সমার জল, আমার যেখানে স্টুডিও সেখানে এই কাঁধ পর্যন্ত জল, মানে প্রতিমা যে কি হারে ভেসে গেছে, মোষ পুরো নেই, পশুরের অর্ধেক ঠ্যাং নেই, হাঁস নাচা ইঁদুর নেই, কিন্তু ঠাকুরের দিকে দাঁড়িয়ে আছে। আর সারা রাত আপনারা জেগে কিছু করার ঠাকুর ধরে আছেন, ট্রাক যাচ্ছে, জলের দোলায় পরিশ্রম ঠাকুর করলাম। তুলছে। এটা মজার জিনিস গৌতম দা, এই যে এত পরিশ্রম করলাম, সব কিছু করলাম, ঠাকুর ডেলিভারি দিলাম, এই ঠাকুর পরে যে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা, মানে সেই যে পরিশ্রমটা যে কোথায় চলে গেল, এইটা মানে বিরাট শিল্পীরই একটা সাংঘাতিক ব্যাপার। যাই হোক, আমাদের ভীষণ ভালো লাগলো পরিতোষ দার মতো একজন উনি অভিজ্ঞ শিল্পী, এবং আপনি এইভাবে প্রতিমা শিল্পী এত কাজ করছেন। অনিতা, অনেক ধন্যবাদ। আজকের আমরা আসর এখানে শেষ করলাম, পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে আমাদের এই আলোচনায়।